মেয়েটির চোখে কি ছিল জানি না, নরেন যেন মন্ত্রমুগ্ধ কিংবা মোহগ্রস্তের মতো হয়ে গেল। কেমন এক অবর্ণনীয় ভাব অনুভব করল। সেটা আনন্দ, ভয়, মোহ না সুখ? নরেনের মন এবং দেহ দুই যেন সবশে রইল না। সে মেয়েটির সঙ্গে সঙ্গে তার ঘরে প্রবেশ করল। তুমি কে? আমি মালতী। তুমি আমায় চেনো না, আজ কদিন তোমায় দেখছি। তোমায় বড় ভালো লেগেছে, তাই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এলাম। তুমি রাগ করনি তো? আচ্ছা, তুমি এত রাতে আসো কেন? ঠিক রাত 12টার সময় আমার আসবার সুযোগ হয়। অন্য সময় আমি চেষ্টা করলেও আসতে পারি না। এই সব জিনিস একদিন আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলবো। আমি রোজ ঠিক রাত 12টার সময় আসবো ও 2টোর সময় চলে যাব। তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো অনিষ্ট করব না। আমার পরিচয় জানতে চেও না, আমি তোমার বন্ধু। এই কি যথেষ্ট নয়? নরেনের তখন স্বাভাবিক অবস্থা ছিল না। তা নইলে হয়তো সে মেয়েটির পুরো পরিচয় জানবার জন্য পীড়াপিড়ি করত, কিন্তু সে তা করল না। সে মেয়েটির সাথে গল্প করতে লাগল। তার মনে অনির্বচনীয় আনন্দ, যেন কেমন মোহগ্রস্ত ভাব। নরেনের একবারও মনে হল না যে এই ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক। এক অপরিচিতা মেয়ে ঠিক রাত 12টার সময় আসে, 1 মিনিট আগে কিংবা পরে আসতে পারে না। এর মানে কি? তার আত্মীয় স্বজনই বা কোথায়? এসব কোনো কথা নরেনের মনে উদয় হল না। সে কেবল তার সঙ্গে কথাবার্তার আনন্দে ডুবে রইল। রাত 2টো বাজতেই মেয়েটি উঠে বলল, আজ যাই, কাল ঠিক 12টায় আসবো। বলে মেয়েটি ঘরের বাইরে চলে গেল। নরেন প্রায় সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে আর মেয়েটিকে দেখতে পেল না। সারা উঠোন খাঁ খাঁ করছে, আর রকে কোনো জনমনীষী নেই। পরদিন আবার ঠিক রাত 12টার সময় মালতীর আগমন হল। পড়া সেরে ঘরের বাইরে যেতেই দরজার কাছে মালতীকে সে দেখতে পেল। তারপর দুজনে ঘরের ভিতরে এসে গল্পগুজব আরম্ভ করল। এইভাবেই দিন কাটছে। নরেনের লেখাপড়া চুল হয়ে গেছে। নরেন সর্বক্ষণ মেয়েটির কথা ভাবে, এমনই তার আকর্ষণ। সে সারাদিন উদ্গ্রীব হয়ে থাকে কখন রাত 12টা বাজবে। মেয়েটির সঙ্গ উন্মাদকর, এবং রাত 12টা থেকে 2টো পর্যন্ত এই 2 ঘন্টা সুখের স্বপ্নের মতো কেটে যায়। কখনো কখনো নরেন ভাবে, কে এই মেয়েটি, কোথায় থাকে, কার মেয়ে, কেন সে রাত্রি 12টার সময় আসে, কেন 2টোর পরেই চলে যায়? কিছুই বুঝতে পারে না। তাকে জিজ্ঞাসা করলে মালতী কেবল হাসে, বলে, আমার পরিচয় নিয়ে কি হবে? কেন, আমাকে কি পছন্দ করো না? তুমি প্রায়ই জিজ্ঞাসা করো কেনই বা আমি 12টার সময় আসি ও 2টোর সময় চলে যাই। তার কারণটা আজ তোমায় বলি। রাত 12টা থেকে 2টো পর্যন্ত যে ক্ষণ, কেবল সেই সময়টাই আমি তোমার কাছে আসতে পারি। আমার এমন ক্ষমতা নেই যে 12টার আগে আসি কিংবা 2টোর পরেও থাকি। নরেন এইসব কথা শোনে, আর তার মনে কেমন একটা সন্দেহের উদয় হয়। একবার এই কথাও তার মনের মধ্যে উকি ঝুঁকি মারে যে এ কি মানুষ নয়? আরো একটা জিনিস সে লক্ষ্য করল, যে মালতী চলে যাওয়ার পর তার দেহ মনে একটি গভীর অবসাদ আসে। সে মরার মতো ঘুমিয়ে পড়ে ও পরদিন উঠতে অনেক বেলা হয়। সে আরো লক্ষ্য করল যে তার শরীর দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে। ক্রমে ক্রমে এই কথা তার মনে বদ্ধমূল হল
যে মালতীর সঙ্গ তার পক্ষে মঙ্গলজনক নয়। কিন্তু কি করা যায়? কি করে এর হাত থেকে উদ্ধার পাবে? নরেন বেশ বুঝতে পেরেছে যে এটা তার পক্ষে অসম্ভব, এবং এভাবে আর দিন কতক চললেই তার শরীর একেবারে ভেঙে পড়বে। নরেন উপায় ঠাউরাতে লাগলো যে কি করে মালতীর আশা বন্ধ করা যায়। সে ভাবল যে মালতী যখন বলছে যে রাত 12টা থেকে 2টো পর্যন্ত তার আসবার সময়, আমি কেন সেই সময়টা দরজা বন্ধ করে ঘরের ভেতরে শুয়ে থাকি না? সে দরজা বন্ধ থেকে বুঝতে পারবে যে আমি হয়তো ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, ঠিক ঠিক। নরেন প্রতিজ্ঞা করল যে সেই রাত্রেই সে ঐরম করবে। সেই দিন রাত 11টার সময় নরেন দরজা বন্ধ করে তার বিছানায় শুয়ে পড়ল। সে ঘুমোবার চেষ্টা করল, কিন্তু ঘুম কিছুতেই এলো না। যখন জমিদার বাড়ির ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজছে, তখন ঘরের মধ্যে খসখস করে কেমন একটা শব্দ হলো। নরেন এতক্ষণ চোখ বুজে পড়েছিল। খসখস শব্দ শুনে নরেন চোখ মেলে দেখল যে মালতী ঘরের ভেতর দরজার কাছে দাঁড়িয়ে আছে। কে তুমি? যদিও এই ব্যাপারে নরেন হতভম্ব হয়ে গেল, কিন্তু আশ্চর্যের কথা এই যে সে মালতীকে দেখে আবার মোহাবিষ্ট হয়ে পড়ল এবং তাড়াতাড়ি উঠে বসে তাকে সাদর সম্ভাষণ জানালো। মালতী হাসি মুখে বলল, হাত যে বড় দরজা বন্ধ করে রেখেছ, ঘুমিয়ে পড়েছিলে বুঝি? আরে না না না, শরীরটা খারাপ লাগছিল তাই বিছানায় শুয়েছিলাম। ইচ্ছে ছিল 12টা বাজলেই বাইরে যাব, কিন্তু তুমি ঘরের ভেতরে এলে কি করে? আমি এক ম্যাজিক জানি। দরজা বন্ধ থাকলেও কি করে ঘরের ভেতর আসতে পারা যায় সে কথা তোমাকে একদিন আমি বুঝিয়ে দেব। সে রাত্রি মালতী চলে গেলে নরেন এক মুহূর্ত ঘুমোতে পারল না। সে কেবলই ভাবে যে মালতী কি করে ঘরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও ভেতরে আসতে পারল, যেটা এতদিন তার মনে উকি ঝুঁকি মারছিল। এখন সেই ধারণা বদ্ধমূল হল। মালতী যে মানুষ নয়, কোনো মৃত স্ত্রীলোক, এই ধারণা তার মনের ওপর চেপে বসল। কিন্তু আত্মা তো অশরীরী, সে দেহ ধারণ করে কি করে? ক্রমে নরেনের মনে পড়ল যে মালতী বারবার বলেছে কেবল রাত 12টা থেকে 2টো পর্যন্ত সে নরেনের কাছে আসতে পারে। নরেন ভাবল হয়তো কেবল এই সময়টুকুর জন্যই সে স্থূল দেহ ধারণ করতে পারে। নরেনের এ সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না এবং কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে সে পারল না। তবে এটা সে স্থির বুঝল যে এইভাবে আর কিছুদিন চললে, পাশ করা দূরে থাকুক, তার প্রাণ সংশয় হবে। সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চি 98.3-তে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চি 98.3-তে। শুনছেন তুষারকান্তি ঘোষের প্রেতে ও মানুষে। পড়াশোনার সুবিধের জন্য জমিদার বাড়িতে কিছুদিন থাকার ব্যবস্থা হয় নরেনের। সেখানেই এক রাতে মালতী নামক একটি অল্প বয়সী মেয়ের সাথে পরিচয় হয় তার। নরেন হাজার চেষ্টা করেও তাকে তাড়াতে পারে না। প্রতিদিন রাত 12টার সময় তার ঘরে আসতেই থাকে। প্রতিদিন রাত 12টার সময় তার ঘরে আসতেই থাকে মালতী। তারপর
কয়েকদিনের ভেতরই নরেন কঙ্কাল সার হয়ে পড়ল। ভয় ও প্রেতসঙ্গ তার শরীর আর মনকে দগ্ধ করে দিল। দিন রাত তার খাওয়া নেই, ঘুম নেই, কেবল রাত্রে ওই 2 ঘন্টা সে ভুলে থাকে। এমনই মালতীর আকর্ষণ, আর এমনই নরেনের মোহ। বাড়ির সকলে দেখল যে নরেন শুকিয়ে যাচ্ছে। একদিন গৃহিণী অনুযোগ করলেন যে সে যেন রাত জেগে বেশি পড়াশোনা না করে। তার পুষ্টিকর খাবারেরও বন্দোবস্ত করলেন, কিন্তু কোনো ফল হল না। তখন গৃহিণী একদিন জমিদার বাবুকে নরেনের শারীরিক অবস্থার কথা জানালেন। দেবেনবাবু নরেনকে ডেকে পাঠালেন ও তাকে বহু প্রশ্ন করলেন। নরেন প্রথমটা লুকোতে চেষ্টা করেছিল, কিন্তু প্রশ্ন বাণে জর্জরিত হয়ে শেষটায় নরেন সেই মেয়েটির কথা বলে ফেলল। একটি ভদ্রলোকের মেয়ে রাত্রে ঘরে আসে শুনে জমিদারবাবু চমকে উঠলেন ও বারবার সেই মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করলেন। নরেন বলল, আমি অনেক জিজ্ঞেস করেছি, কোনো পরিচয়ই ও দেয় না। তুমি তাকে ঘরে ডেকে আনো কেন? না না, আমি ডাকি না, সে আপনি আসে। তুমি ঘরের দরজা বন্ধ করে থাকো না কেন? তুমি তো বলছো যে সে রাত 12টার আগে আসতে পারে না। তুমি তার আগেই দরজায় খিল দিয়ে শুয়ে পড়ো না কেন? আমি দরজা বন্ধ করে দেখেছি, দরজা বন্ধ থাকলেও সে ঘরে আসে। জমিদারবাবু অবিশ্বাসের হাসি হেসে বললেন, তুমি কি গাঁজাখুরি কথা বলছো? দরজা বন্ধ থাকলে সে আসবে কেমন করে? তা জানি না, বোধহয় তার কোনো অমানসিক ক্ষমতা আছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে খালি হাসে আর বলে, একদিন বুঝতে পারবে, একদিন বুঝতে পারবে। নরেনের কথা শুনে দেবেনবাবু বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন না যে রহস্যটা কি। তিনি নরেনকে ভালোভাবে জানতেন যে সে সত্যবাদী ও সৎ। বিশেষ করে তার সামনে সে কখনোই মিথ্যে কথা বলবে না। তিনি নরেনকে বললেন, তুমি আমাকে এই ব্যাপারটা দেখাতে পারো? হ্যাঁ, নিশ্চয়ই পারি। আপনি রাত 12টা বাজার একটু আগে থাকতে আমার এই পাশের ঘরটায় লুকিয়ে থাকবেন, তাহলে সবই দেখতে পাবেন, সবই শুনতে পাবেন। দেবেনবাবু তখনই নরেনের ঘরে গেলেন ও দরজা জানলা সব তন্ন তন্ন করে পরীক্ষা করে বুঝলেন যে দরজা বন্ধ থাকলে বাইরে থেকে সে ঘরে আসা একেবারে অসম্ভব। এই ঘরের পাশেই একটি ছোট ঘর ছিল এবং এই 2 ঘরের মধ্যে একটা ছোট জানলা ছিল। দেবেনবাবু ভেবে দেখলেন যে ওই জানলাটা খুলে যদি কেউ আলো নিভিয়ে ওই ছোট ঘরটায় লুকিয়ে থাকে, তাহলে নরেনের ঘরের সব ব্যাপারই সে লক্ষ্য করতে পারবে। দেবেনবাবু মনে মনে এই প্ল্যান স্থির করে রাত্রির জন্য অপেক্ষা করলেন। রাত 12টার কিছু আগে দেবেনবাবু সেই ছোট ঘরটায় গিয়ে ছোট জানলাটার আড়ালে লুকিয়ে রইলেন, কিন্তু নরেনের ঘরের ভেতর তীক্ষ্ণ দৃষ্টি রাখলেন। নরেন দরজা বন্ধ করে শুলে তিনি দরজাটির দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন, যাতে তার দৃষ্টি এড়িয়ে মেয়েটি ঘরের ভেতর না আসতে পারে। দেবেনবাবু এইভাবে চেয়ে আছেন আর নরেনের ঘরের আলো জ্বলছে। ঠিক 12টার সময় তার চোখে কেমন যেন ধাঁধা লাগলো। তিনি মুহূর্তের জন্য চোখ বুজলেন। তখনই চোখ চেয়ে দেখলেন যে একটি সুন্দরী মেয়ে নরেনের ঘরের ভেতরে দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিসে কি হলো তিনি ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলেন না। তারপর মালতী ও নরেন যখন কথাবার্তা বলতে আরম্ভ করল, দেবেনবাবু চুপি সারে সে ঘর থেকে চলে গেলেন। মালতী যে প্রেতিনী সে বিষয়ে তার আর কোনো সন্দেহই রইল না।
পরদিন সকালেই দেবেনবাবু নরেনের বাবাকে এক জরুরি পত্র লিখে ঘোড়সওয়ার দিয়ে উষা গ্রামে পাঠিয়ে দিলেন। সে পত্রে তিনি লিখলেন, তুমি এখনই এসে নরুকে তোমার গ্রামে ফিরিয়ে নিয়ে যাও, নইলে তার প্রাণ সংশয়। আর নরেনকেও ডেকে বললেন যে তার বাপকে আনতে লোক গিয়েছে, তিনি এলেই যেন তার সঙ্গে নরেন গ্রামে ফিরে যায়। নরেন খুব রাজি, কারণ রাত্রের ওই 2 ঘন্টা ছাড়া নরেন সবশে সাধারণ মানুষের মতোই থাকে। সে বুঝল এর হাত থেকে বাঁচতে গেলে তার পলায়নেই মঙ্গল। সেই দিনই নরেনের বাবা এলেন। নরেনের শরীরের অবস্থা দেখে এবং সব কথা শুনে ভয়ে দুঃখে তিনি পাগলের মতো হয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে জমিদার বাবুকে বললেন যে তিনি সেই দিনই নরুকে নিয়ে যাচ্ছেন। দেবেনবাবু বললেন, শুধু নিয়ে গেলে হবে না, একজন ভালো ওঝাকে দিয়ে নরুকে দেখাও। ওকে পেতনিটা যেভাবে পেয়েছে তাতে ছাড়ানো সহজ নয়। রামবাবু বললেন যে তিনি তাই করবেন। সেই দিনই তারা উষা গ্রামে ফিরে গেলেন। নরেনের মা সব কথা শুনে কেঁদে সারা। তিনি বললেন, পরীক্ষা মাথায় থাকুক, ছেলের প্রাণ বাঁচানোটা তো আগে দরকার। নরেনও এত দূর চলে এসে আর বাবা মাকে নিকটে পেয়ে মনে অনেকটা বল পেল। সে ভাবল প্রেতিনীটাকে আর এত দূরে আসতে হবে না। সে সকাল সকাল খেয়ে দিয়ে তার ঘরে শুতে গেল, কিন্তু ঘুম আর আসে না। ক্রমেই রাত হচ্ছে, আর নরেন ভাবছে সে কি এখানেও আসবে নাকি। এইভাবে রাত 12টা বাজল, আর সঙ্গে সঙ্গে নরেন দেখল যে মালতী ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। নরেন ভয় পেল, কিন্তু সেই অদম্য মোহ। সে উঠে মালতীকে সম্ভাষণ করল। মালতী, তুমি যে এখানে চলে এলে, তুমি কি ভাবছো? আমি ভাবছি তুমি এখানে এলে কি করে। আমার শরীরটা খারাপ হয়েছে বলে বাবা আমাকে নিয়ে এসেছেন। তুমি সত্যি বলছো? তোমাকে আমার কাছ থেকে ছাড়াবার চেষ্টা হচ্ছে না তো? সে কিন্তু কেউ পারবে না, তা যত চেষ্টাই না করো। তুমি কি এতদিনেও বুঝতে পারোনি যে আমি কে? তোমাকে আমার খুব ভালো লাগে, আমি কখনো তোমার অনিষ্ট করব না। কিন্তু তুমি যেখানে যাবে আমিও যাব। তুমি যত দিন বেঁচে থাকবে এইভাবে আমি আসব। তোমার মৃত্যুর পর আমরা চিরকাল একসঙ্গে থাকব। মালতীর কথা শুনে নরেনের বুক কেঁপে উঠল। যদিও সে আগেই বুঝেছিল যে মালতী মানুষ নয়, কিন্তু এমন খোলাখুলি ভাবে সে কথা এর আগে কোনোদিন হয়নি। যখন মালতী বলল, কেউ তোমাকে আমার কাছ থেকে ছাড়াতে পারবে না, তখন ভয়ে নরেনের সর্বাঙ্গ শিথিল হয়ে এলো। সে যদিও অন্য দিনের মতো হাসি খুশির ভান করল, কিন্তু ক্ষণে ক্ষণে তার মুখ শুকিয়ে উঠতে লাগলো। দুটোর সময় মালতী চলে গেলেই নরেন পাগলের মতো ছুটে গিয়ে তার বাবা মার শোবার ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলো। আমাকে মেরে ফেলবে বাবা, আমাকে মেরে ফেলবে বাবা, বাবা দরজা খোলো বাবা, বাবা আমাকে মেরে ফেলবে। তারা তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এসে সব কথা শুনলেন ও হাহাকার করে কাঁদতে লাগলেন। কি বলছিস তুই বাবা? বাবা এসব কথা বলিস না। কি হয়েছে বাবু? সে রাত্রে আর কেউ ঘুমোতে গেল না। পরদিন সকালেই রামবাবু প্রতিবেশীদের ডেকে এনে সব কথা বললেন। তারা বললেন যত শীঘ্র পারা যায় একজন ভালো ওঝাকে ডাকা হোক, আর যতদিন না ওঝা আসে ততদিন নরু তার বাবা মার মধ্যিখানে শোবে।